কাল যাদের রেসলম্যানিয়া নাইট ওয়ানটা ভালো লাগেনি তাহলে তো আজকে তারা একদম ফেটে পড়বে, কারণ রেসলম্যানিয়া নাইট টুতে তো তার থেকেও বেশি বাজে হয়েছে। আজকে রেসলম্যানিয়াতে শুধুমাত্র একটাই ভালো জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। তাছাড়া পুরো ম্যাচ কার্ড তো বেকার ছিলই, আর তাছাড়া পুরো বুকিং থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসলম্যানিয়াটা প্রচণ্ড জঘন্য হয়েছে। তো বেশি কিছু তো বলার ইচ্ছা নেই, তবে তাও রিভিউ করতে হয়, তাই ছোটো করে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিই। তো কী হয় যে প্রথমে তো আমরা বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাইয়ের মধ্যে ম্যাচ দেখতে পাই। এখানে ম্যাচের ঠিক আছে, ম্যাচটা ঠিকঠাক ছিল, একদম লাস্টের দিকে কথা বলা যাক। এখানে বিয়াঙ্কা ব্লেয়ার লাস্টের দিকে রিয়া রিপ্লিকে কেওডি লাগিয়ে দেয়, তখন পিন করছিল, সেই অবস্থাতে ইয়ো স্কাই টপ রোপ থেকে মুন সল্ট মেরে দেয় বিয়াঙ্কা ব্লেয়ারকে, আর তারপর বিয়াঙ্কা ব্লেয়ারকে পিন করে এখানে তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমান প্রিস্টের মধ্যে স্ট্রিট ফাইট ম্যাচ, যেখানে আমরা স্টিল স্টেপসের ইউজ দেখতে পাই, চেয়ারের ইউজ দেখতে পাই। তাছাড়া ড্রু ম্যাকিন্টায়ারকে এখানে রেজার এজ লাগিয়ে দেয় টেবিলের উপরে, আর তারপর রিং সাইডে একটা ডবল টেবিল লাগানো ছিল পরপর দুটো, তো সেখানে ড্রু ম্যাকিন্টায়ার ডেমান প্রিস্টকে ফেলে দেয় টপ রোপের উপর থেকে। আর তারপরে আমরা দেখতে পাই যে রিংয়ের মধ্যে যখন ডেমান প্রিস্ট আসে তখন একটা ক্লেমোর কিক লাগিয়ে দেয়, আর টার্ন বাগালেতে একটা চেয়ার সেট করা ছিল সেই চেয়ারের ওপর, আর তারপর পিন করে এখানে ড্রু ম্যাকিন্টায়ার জিতে গেছে। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা মোটামুটি ভালো ছিল, এখানে ব্রন ব্রেকার তার পাওয়ারের ভালো মতো ইউজ করে। ম্যাচের মাঝখানে এখানে কার্লিটো আসে, কার্লিটোর তো শুধু একটাই কাজ হয়েছে ব্রন ব্রেকারের কাছ থেকে স্পিয়ার খাওয়া, আজকেরও সেরকমই হয়। অ্যানাউন্সার টেবিলের উপর ব্রন ব্রেকার আজকে কার্লিটোকে স্পিয়ার মেরে দেয়, আর ডমডম ভাই আর ফিন বেলারের মধ্যে ঝামেলা বাঁধবে এটা আশা করেছিলাম, ঝামেলাও বাঁধে। আর লাস্টের দিকে আমরা দেখতে পাই যেখানে ফিন বেলার ব্রন ব্রেকারকে কুডা গ্রাস লাগিয়ে দেয়, কিন্তু সেইখানে যখন পিন করছিল তখন ডমডম ভাই উপর থেকে এসে ফ্রগ স্ল্যাশ লাগিয়ে দেয়, আর তারপরে ফিন বেলারকে পিন করে এখানে আমাদের ডমডম ভাই নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে, যেটা একটা খুবই ভালো ডিসিশন। এই চ্যাম্পিয়নশিপটা ডমিনিকের কাছেই বেশি ইন্টারেস্টিং এবার লাগবে। আর খুব সম্ভবত এবার আমরা কালকের যে রট হবে সেখানে ফিন বেলারের সাথে জাজমেন্ট ডের মধ্যে ঝামেলা দেখতে পাবো, আর সম্ভবত কালকেরই যদি হয় তো কালকেরই তাকে জাজমেন্ট ডে থেকে বের করে দেওয়া হবে। আর এরপরে আমরা র্যান্ডি অর্টনের ওপেন চ্যালেঞ্জ দেখতে পাই। প্রথমে তো র্যান্ডি অর্টনের এন্ট্রান্স হয়, আর তারপরে পালা হচ্ছে র্যান্ডি অর্টনের অপোনেন্ট কী হবে। আমরা অনেক নাম ভেবেছিলাম, রুসেভ, নিকলডিস, অ্যালিস্টার ব্ল্যাক, আর না জানি কত কি ভেবে রেখেছিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে টিএনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জো হেনরি আসে, যেটা বেশ একটা সারপ্রাইজই বলতে পারো, কারণ জো হেনরি আসবে এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। আর তাছাড়া টিএনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডাব্লিউডব্লিউইর রেসলম্যানিয়াতে পারফর্ম করবে, এটা একটা অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার। আর তো এখানে ম্যাচ তো 2 মিনিটও চলে না, এখানে র্যান্ডি অর্টন খুব তাড়াতাড়ি ম্যাচটাকে শেষ করে দেয়। প্রথমে ভিনটেজ ডিডিটি লাগায়, আর তারপরে আর কেউ লাগাতে যাচ্ছিলো, কিন্তু জো হেনরি সেটাকে একটা সুপ্লেক্সের সাথে কাউন্টার করে দেয়, কিন্তু তারপরে জো হেনরি একটা ভুল করে বসে, সে র্যান্ডি অর্টনকে সুপ্লেক্স লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে পোজ মারছিল, আর র্যান্ডি অর্টনের জন্য ওই টাইমটাই যথেষ্ট ছিল, তাকে হঠাৎ করে একটা আউট অফ নোওয়্যার আর কেউ লাগিয়ে দেয়, আর এই ম্যাচটাতে হারিয়ে দিয়েছে। তারপর র্যান্ডি অর্টন জো হেনরিকে তোলে, আর তাকে একটু সম্মান দেখা, যে এটা অনেক বড় সাহসের কথা যে তুমি র্যান্ডি অর্টনকে রেসলম্যানিয়াতে চ্যালেঞ্জ করতে এসছো। তো এখানে পুরো ক্রাউডের সম্মান অর্জন করে জো হেনরি, আর তারপরে আমাদের র্যান্ডি অর্টন সে জো হেনরিকে আরেকটা আর্গেও লাগিয়ে দেয়। তারপর আমরা এজে স্টাইলস ভার্সেস লোগান পলের ম্যাচ দেখতে পাই। ম্যাচটা মোটামুটি অ্যাভারেজই ছিল, এখানে দুজনের রেসলিং মুভ তো আমরা জানি কীরকম। আর এখানে আমরা দেখতে পাই যে এখানে লোগান পল এজে স্টাইলসকে তারই ফিনিশার স্টাইল স্ল্যাশ লাগায়, তারপর ঠিক তার পরের মুহূর্তে কাউন্টার করে এজে স্টাইলসও তাকে স্টাইল স্ল্যাশ লাগিয়ে দেয়, তো এটা একটা বড় মোমেন্ট। আর তারপর দেখতে পেলাম যে একজন এসেছিল এখানে লোগান পলকে ব্রাশ নাকাল দিতে, কিন্তু ক্যারিয়ান ক্রস এসে সেই লোকটার কাছ থেকে ব্রাশ নাকাল কেড়ে নেয়, আর তারপর এজে স্টাইলসকে বলে যে ব্রাশ নাকালটা পরে লোগান পলকে মেরে দাও। তো এটা কি হচ্ছে, তো কোথা থেকে চলে এলো বুঝতে পারলাম না। ক্যারিয়ান ক্রস তো সবার গলাতেই ঝুলে পড়ে, আর এজে স্টাইলসের গলাতে একটু বেশি ঝুলে পড়ছিল, আর এখন তো রেসলম্যানিয়াতেও চলে এসছে। তো এই করতে গিয়ে লোগান পল তো টাইম পেয়ে যায়, এজে স্টাইলস ক্যারিয়ান ক্রসের থেকে ব্রাশ নাকালটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ক্যারিয়ান ক্রসকে অ্যাটাকও করে দেয়। আর তারপরে দেখতে পেলাম যে রিংয়ের মধ্যে যখন যায় তখন ওয়ান লাকি পাঞ্চ আর পল ভাইজার লাগিয়ে দেয় এজে স্টাইলসকে, আর এখানে এজে স্টাইলস হেরে গেছে। আর তারপরে আছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। এটাকে যখন দেখলাম যে একদম মেন ইভেন্টের ঠিক আগে রেখেছে, তখনই বুঝে গেছিলাম যে এখানে আমরা একটা রিটার্ন দেখতে পেতে চলেছি, আর কার রিটার্ন সেটাও আমরা অনেকেই আগে থেকে বুঝতে পেরে গেছিলাম। আমাদের তো কালকেই বলে দেওয়া হয়েছিল যে লায়রা ওয়ালকেরিয়ার সাথে বেলি থাকতে পারবে না, কারণ বেলি নাকি আগে তাকে কেউ ব্যাকস্টেজেতে অ্যাটাক করে দিয়েছে, যার ফলে বেলি মেডিকেলি ক্লিয়ার নয়। বাস্তব এরকম কিছু নয়, বেলিকে ডাব্লিউডব্লিউ ইচ্ছা করে এই ম্যাচ থেকে সরিয়ে দিয়েছে, এবারে তার জায়গায় কেউ আসবে। আর যখন দেখলাম যে অপোজিট টিমে লিভ মর্গান আছে, তখনই বুঝতে পারলাম যে বেলির জায়গায় কে আসবে। এখানে আমরা বেকি লিঞ্চের রিটার্ন দেখতে পাই। বেকি লিঞ্চ, যাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এক্সপেক্ট করছিলাম সে এসছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে। ঠিক আছে, এখানে বেকি লিঞ্চ এসছে।
আর তারপর এখানে ম্যাচ শুরু হয়। আমরা লাস্টের দিকে দেখতে পাই, ম্যাচটা তো বহুত বেকারই ছিল, লাস্টের দিকে দেখতে পাই লিভ মর্গানকে এখানে হ্যান্ডেল স্ল্যাম লাগিয়ে বেকি লিঞ্চ স্পিন করে দেয়, আর লাইরা ওয়ালগেট আর বেকি লিঞ্চ দুজনেই হয়ে গেছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর এরকম একটা ডিসঅ্যাপয়েন্টিং আর বোরিং বিরক্তিকর শো দেখার পর ফাইনালি আমাদের যত আশা ছিল সব ছিল মেন ইভেন্টের উপরে। আমরা মেন ইভেন্টে জন সিনার একদম এন্ট্রান্স দেখতে পাই, পুরো কালো এন্ট্রান্স হয়, এখানে শুধুমাত্র জন সিনার নাম লেখা রয়েছে আর পুরো এরিনা অন্ধকার। আর তার মধ্যেই জন সিনার এন্ট্রান্স হয়, কোনো রকম আজকের কালারফুল কিছু টাইটেনট্রন ছিল না। আর তারপরে আমরা কোডি রোডসের এন্ট্রান্স দেখতে পাই, কোডি রোডসের একটা স্পেশাল এন্ট্রান্স হয়, এখানে আমরা বাইক দেখতে পাচ্ছিলাম, মাউন্টেন বাইক, আর কোডি রোডসের সেই আমেরিকান নাইটমেয়ারের হেলমেট, কিন্তু এটা একটু অন্যরকম, এটা আয়রন ম্যানের মাস্কের মতো নিজে থেকে ওপেন হয়। তো একটু আগের বছরের থেকে এবার একটু ভালো দেখতে করেছে। তো কোডি রোডসের এবার এন্ট্রি হয়, আর ম্যাচটা মানে কি বলবো, এত বেকার আর এত বোরিং হয়েছে, প্রচণ্ড স্লো হয়েছে, মানে যারা দেখবে তাদের তো ঘুম পেয়ে যাবে, এত বেকার হয়েছে ম্যাচটা। তার উপরে জোর জবরদস্তি ম্যাচটাকে অনেক টানার চেষ্টা করা হয়েছে, কিন্তু ম্যাচের মধ্যে তেমন কিছু ছিল না। আর ম্যাচ থেকে আশা তো অনেক কিছু করেছিলাম, কিন্তু আমাদের সব আশায় তো জল ঢেলে দিয়েছে, তাই আমি আর বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না। এখানে কোডি রোডসকে 4খানা লাগানো হয়, যেটাতে কিক আউট করে দেয়, তারপরে কোডি রোডসও এখানে 2খানা ক্রস রোডস জনসনাকে লাগিয়ে দেয়, কিন্তু যেহেতু এখানে রেফারির তো চোট লেগে গেছে তাই সেখানে পিন হয় না। আর ট্র্যাভিস স্কট আসে, ট্র্যাভিস স্কট সাহায্য করতে আসবে এটা আমরা জানতাম। ট্র্যাভিস স্কটের এন্ট্রান্স আন্ডারটেকার আর রোমান রেন্সের এন্ট্রান্সের থেকেও লম্বা ছিল, এত আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, ততক্ষণে তো কোডি রোডস উঠে বাড়ি চলে যাওয়ার কথা। তো ঠিক আছে, যা হোক করে এলো, তারপরে এখানে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করলো, তারপর কোডি রোডস রিংয়ের মধ্যে ট্র্যাভিস স্কটকে ডাকে, ট্র্যাভিস স্কট তো সাহস দেখে চলেও আসে, কিন্তু তাকে মারতে পারে না। কোডি রোডস এখানে ট্র্যাভিস স্কটকেই ক্রস রোডস লাগিয়ে তার এলিমিনেশন চেম্বারের বদলাটা নিয়ে নেয়, আর ওই দিক দিয়ে পেছন থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে এসে জন সিনা কোডি রোডসকে মারতে যায়, কিন্তু কোডি রোডস সেটাকে ধরে ফেলে। আর তারপর কোডি রোডস চ্যাম্পিয়নশিপটা নিয়ে জন সিনাকে মারতে যাবে, কিন্তু সে থেমে যায়, কারণ সে হচ্ছে ভালো মানুষ, সে চিটিং করবে না। জন সিনা এখানে বলে যে আমাকে মেরো না, এটা জন সিনার একটা চাল ছিল। জন সিনা তারপর কোডি রোডসকে লো ব্লো লাগিয়ে দেয়, তারপর চ্যাম্পিয়নশিপ দিয়ে তাকে মেরে দেয়, আর তারপর যখন পিন করে তখন রেফারি যা হোক করে হামাগুড়ি দিয়ে রিংয়ের মধ্যে ঢোকে আর পিন করে দেয় 1 2 3। এখানে জন সিনা ও 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিংভাবে, মানে এরকম কি বুকিং ডাব্লিউডব্লিউ কীভাবে করতে পারে? ট্র্যাভিস স্কটের সাথে বসে কি ট্রিপল এইচ গেঁজাকে স্ক্রিপ্ট লিখেছে? এত বাজে স্ক্রিপ্ট আমরা রককে দেখতেও পেলাম না কোথাও। রকের জন্য এই স্টোরি লাইনটা শুরু হয়েছিল, আর রকই এখানে নেই। আর এখন আমার মনে পড়ছে যে ডেভ ম্যারিজারকে আমরা কত ক্রিটিসাইজ করেছি, আর ডেভ ম্যারিজার কিন্তু ঠিক বলেছিল। ডেভ ম্যারিজার আগের বছরেই বলে দিয়েছিল যে রক রেসলম্যানিয়াতে থাকবে না, কিন্তু রক বলল এইসব আলতু ফালতু লোকের কথায় কান দিতে হবে না, আমি রেসলম্যানিয়াতে থাকবো। আর এখন সেই শেষ গিয়ে ডেভ ম্যারিজারের কথাই সত্যি হচ্ছে যে রক রেসলম্যানিয়াতে থাকবে না। রক এমনকি ব্যাক স্টেজেতেও ছিল না, সে এখন হাওয়াইতে তার মোয়ানা সিনেমা শুটিং করছে। রক রেসলম্যানিয়াতে কোথাও নেই, আর রক নেই বলেই এত বাজে বুকিং আমরা দেখতে পেলাম। যারা আজকে দেখেছো তাদের তো প্রচণ্ড বিরক্ত লেগেছে। আমি খালি এখন ভাবছি যে আমি বেকার ভোর 4:30টার সময় উঠে নিজের ঘুমের 12টা বাজালাম, আর এখন ভিডিও বানাতে আমার প্রচণ্ড বিরক্তিকর লাগছে। মানে শো এত বাজে হয়েছে যে আমার ভিডিও বানানোর ইচ্ছাই নেই, তোমরা আমার এনার্জি দেখেই বুঝতে পারছো। তো কী করবে, এত বাজে একটা মেন ইভেন্ট দিয়েছে, অনেক আশা রেখেছিলাম এর থেকে। তো রেসলম্যানিয়া নাইট 1-এর মেন ইভেন্ট 1000 গুণে ভালো ছিল, আর দেখতে গেলে শুধুমাত্র পুরো ম্যাচ কাটেতে ওই একটা ম্যাচই আমাদের মনে থাকবে, আর কোনো ম্যাচ মনে থাকবে না। এই বছরের রেসলম্যানিয়াতে আমরা অনেক বড় আর সুন্দর স্টেজ বানিয়েছে, জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এই বছরের রেসলম্যানিয়াটাকে সবথেকে বাজে রেসলম্যানিয়া বলে মনে রাখবো। এটাও একটা বড় সত্যি কথা। জন সিনার জন্য খারাপ লাগছে, এত সুন্দর একটা মোমেন্ট সে পেলো, সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, কিন্তু তার ম্যাচ আর বুকিং এত বাজে করলো ডাব্লিউডব্লিউ, এটা সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি জন সিনার জন্য খুশি, আর আজকের রেসলম্যানিয়া থেকে একটাই পজিটিভ জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। আর রেসলম্যানিয়ার হাল তো খুবই খারাপ, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে বলবো, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমরা এখানে রককে দেখতে পেলাম না, কোডির তরফ থেকে কাউকে দেখতে পেলাম না। তারপরে তো এমনটা শুনছিলাম যে এখানে পল হেমান আর সেথ রলিন্স নাকি রকেট টিম জয়েন করবে, আমরা কি না কি ভেবে রেখেছিলাম, আর লাস্টে কিনা এই দেখতে পেলাম। আমরা ভেবেছিলাম যে আগের বছরের রেসলম্যানিয়ার থেকে তো এই বছরের রেসলম্যানিয়া আরও বেশি জিনিস দেখতে পাবো, কিন্তু কি দেখতে পেলাম, রেসলম্যানিয়া 40-র মেন ইভেন্টের এন্ডিং তো দূরের কথা, অন্যান্য সাধারণ যে সমস্ত রেসলম্যানিয়ার এন্ডিং হয় তাদের থেকেও বেকার বানিয়ে দিয়েছে এটাকে। অন্তত জন সিনা এরকম একটা এন্ডিং তো ডিজার্ভ করে না। তাছাড়া আজকে জন সিনা যখন চ্যাম্পিয়নশিপ নিয়ে রেস করে, সেলিব্রেট করে, তখন জন সিনার মুখে আমরা সেই পুরনো হাসিটা দেখতে পেলাম, যেটা আমরা ফেস জন সিনার মুখে দেখতে পাই। তারপর জন সিনা এরিনা লিভ করে চুপচাপ, কিন্তু তার মুখে একটা আলাদা হাসি ছিল, সে তার হাসি বন্ধ করতে পারছিল না। এখানে আমরা ফেস জন সিনার একটা ঝলক দেখতে পাই।
আর এবার দেখতে হবে যে জন সিনার স্টোরি লাইনটা কেমন হয়, কারণ আমার তো একদম বিশ্বাস নেই, মানে এইরকম যদি রেসলম্যানিয়াতে করে তাহলে এরপরে বুকিং কেমন হবে সে তো বুঝতেই পারছি। রকের দরকার আছে এখানে, ট্রিপল এইচকে দিয়ে তো কী হবে সে তো আমরা দেখেই নিলাম। আর রেসলম্যানিয়ার এই শো দেখে তো এটা 100% কনফার্ম যে রেসলম্যানিয়াতে রকের থাকার কথাই ছিল না, তার তো টাইমই নেই। শুধুমাত্র যা হোক করে রেসলম্যানিয়াটাকে উতরে দেওয়ার জন্য রক এসেছিল, আর তারপরে বলে দিয়েছিল যে আমি একটা ভালো স্টোরি লাইন দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে ইউজ করবে, কিন্তু সেটাকে ভালোভাবে ইউজ করতে পারলো না ট্রিপল এইচ। প্রথমে তো কালকের আমরা জেউসোর ম্যাচটা তো এরকম একটা বিচ্ছিরি এন্ডিং দেখতে পেলাম, ওখানে কেউ চাইছিল না যে জেউসো ম্যাচ জিতুক, কিন্তু তাও জেউসোকে চ্যাম্পিয়ন বানিয়েছে, তাতে খুব একটা তো প্রবলেম নেই। কিন্তু এই ম্যাচের এন্ডিংয়ে আমরা গান্থারের পুরো ক্যারেক্টারটা ডিস্ট্রয় হতে দেখতে পেলাম। আর আজকের কী হয়েছে যে আজকের জন সিনাকে সবাই চ্যাম্পিয়ন হতে দেখতে চেয়েছে, আর জন সিনাকে চ্যাম্পিয়নও বানিয়ে দিয়েছে, কিন্তু এত বাজে একটা এন্ডিং দিয়েছে যে সেটা কেউ দেখতে চায় না। মানে সব দিকেই গড়বড় করেছে। ডাব্লিউডব্লিউর মেন যে দুটো চ্যাম্পিয়নশিপ রয়েছে, ওয়ার্ল্ড টাইটেল, সেই দুটো চ্যাম্পিয়নশিপেরই একদম ব্যান্ডবাজি ছেড়েছে রেসলম্যানিয়াতে। তো এখন আর কিছু বলার ইচ্ছেও নেই, আর আমি বলতেও চাই না, আমার বহুত বিরক্তিকর লাগছে। তো পরের ভিডিওতে নয় ভালো করে আলোচনা করা যাবে। তো চলো গাইজ, এই ছিল আজকে রেসলম্যানিয়া তার রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের একটা নিউজ ভিডিওতে।